ডাক্তার তাসলিম যারা কি করতে গিয়ে কি হয়ে গেল। ডাক্তার তাসলিম যারা এনসিপি থেকে পদত্যাগ করেছে, এটা নিয়ে রাজনীতিতে তোলপাড়। বোঝা গেছে যে তাসলিম যারা ইজ ভেরি ইম্পর্টেন্ট। তবে মজার বিষয় হচ্ছে যে তাসলিম যারা ঘুরে ফিরে আবার জামাতের দিকে আসতে বাধ্য হবে। তাসলিম যারা জামাত ফ্যামিলির, তার স্বামী নাকি একসময় শিবির করেছে, আমি শুনেছি। তবে চেহারা দেখলে মনে হয় আই এম নট শিওর, আমি দায়িত্ব নিয়ে বলতে পারছি না। কিছু বিষয় দায়িত্ব নিয়ে বলি, আবার কিছু বিষয় শোনা কথা এরকম। তবে এনসিপির অনেক নেত্রী যারা একদম হিট নেত্রী, তাদের অনেকের একাধিক জনের হাজবেন্ডকে আমি চিনি যে সরাসরি শিবিরের সাথে ছিলেন, অবশ্য তারাও ডাক্তার, হোয়াট এভার। এখানে ডাক্তার তাসলিম যারা সম্পর্কে অনেক কথা উঠে আসছে, নারায়ণ মহল থেকে তাকে ছোট করা হচ্ছে। সরাসরি এনসিপির লোকজনই মুখ খুলেছে যে তাসলিম যারাকে অতিরিক্ত মূল্যায়ন করা হয়েছে, একদম পার্টির আহ্বায়কের মতো মূল্যায়ন করা হয়েছে, অথচ জুলাই আন্দোলনে তার কোনো অবদান ছিল না। তিনি অতীতে কখনো কোনো আন্দোলনের সাথে জড়িত ছিলেন না। তিনি অনেকটা উড়ে এসে জুড়ে বসেছেন। তাই উড়ে এসে জুড়ে বসা লোককে এভাবে মূল্যায়ন করা ঠিক না। তো অতিরিক্ত মূল্যায়ন করেছে। তাসনিম যারা এনসিপি কে ব্যবহার করেই তিনি পরিচিতি পেয়েছেন, রাজনীতিতে প্রতিষ্ঠিত হয়েছেন, মানুষ তার উপর আস্থা রেখে তাকে বিকাশে টাকা পয়সা দিয়েছে, অনুদান দিয়েছে। এখন তিনি এনসিপি থেকে পদত্যাগ করছেন, এটা এনসিপির সাথে বেইমানি নানানভাবে বলা হচ্ছে। কিন্তু আমি যেটা দেখছি যে ডাক্তার তাসনিম যারা ঘুরে ফিরে আবার জামাতের জোটের দিকে আসবেন, আমার বিশ্লেষণ যে তাসনিম যারা যাই বলুক যাই করুক, একটা পর্যায়ে এসে জামাত সমর্থিত জোটের প্রার্থী হিসেবে তাসনিম যারা টিকে যেতে পারেন, যথেষ্ট ইঙ্গিত পাচ্ছে এবং খোঁজখবর নিয়ে এটা মনে হয়েছে। অতএব তাসনিম জারাকে শুরুতেই একদম এমন জায়গায় ঠেলে দিয়েন না যে তাকে আর পরবর্তী গ্রহণ করা যায় না। তাকে অ্যাপ্রোচ করার চেষ্টা করা হচ্ছে, তবে এটা পরিকল্পিত নাটকও হতে পারে। দেখেন, তাসনিম যারা পদত্যাগ পুরো রাজনীতিতে মিডিয়ায় তোলপাড় সৃষ্টি হয়েছে, একটা নাড়াচাড়া শুরু হয়েছে। এর মানে তাসনিম যারার আলাদা একটা অবস্থান তৈরি হয়েছে এই পদত্যাগের মধ্য দিয়ে। এখন এরপরে শেষ পর্যন্ত ঘুরে ফিরে যদি আবার জামাত জোটে আসেন, তিনি এনসিপি নেত্রী হিসেবে হোক আর যেভাবে হোক না কেন জামাত সমর্থিত প্রার্থী হন, তাহলে এটা জামাতের জন্য ব্লেজিং। কিভাবে দেখেন, পদত্যাগ করে জামাতের বিরোধিতা করে শেষ পর্যন্ত জামাত ছাড়া কোনো উপায় নাই, জামাতের দিকে আসেন। জুলাই বাঁচাতে হলে, সংস্কার বাঁচাতে হলে জামাতের কোনো বিকল্প নেই। চান্দাবাজ থেকে দেশে বাঁচাতে হলে, লন্ডন থেকে দেশকে বাঁচাতে হলে জামাত ছাড়া কোনো উপায় নেই। যেমন কিছু কিছু ন্যারেটিভ আপনারা দেখছেন, যেমন সারা জীবন যারা জামাতের বিরোধিতা করেছে এখন তারা ভুল বুঝতে পেরে জামাতের দিকে আসে, জামাতই ভালো। রাজনীতিতে কিন্তু এরকম একটা ট্রেন্ড চলছে। যেমন জামাতের কট্টর সমালোচক মেজর অবসরপ্রাপ্ত আখতারুজ্জামান রঞ্জন, সাবেক বিএনপির এমপি, তিনি জামাতে এসেছেন। কট্টর জামাত বিরোধীর এক পর্যায়ে জামাতে আসেন। এটা আরো একজন কিশোরগঞ্জের মুক্তিযোদ্ধার ক্ষেত্রে দেখেছি। ব্যারিস্টার শাহজাহান ওমর জামাতের নামও নিতে পারতেন না, তিনি জামাতে যোগ দেওয়ার জন্য পাগল, যদিও জেলে আছে। অদূর ভবিষ্যতে তিনি সুস্থ থাকলে তিনি তার অপরাধের প্রায়শ্চিত্ত করে যদি আসতে পারেন, জামাত গ্রহণ করলেও করতে পারে। কিন্তু যখন তিনি জামাতে যোগ দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন, জামাত তখন জামাতের জন্য গ্রহণ করা সম্ভব ছিল না। আওয়ামী লীগ একটা পর্যায়ে, আমরা চাই যে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি আসবে না, কিন্তু একটা পর্যায়ে আওয়ামী লীগের লোকজনকে একটা ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশনের মাধ্যমে যেভাবে কোনো তাদেরকে সোসাইটিতে অ্যাকোমোডেট করতে হবে। যারা সুনির্দিষ্ট অপরাধী তাদের বিচার হবে, কিন্তু এর বাইরে যারা তাদেরকে অ্যাকোমোডেট করতে হবে, এছাড়া কোনো উপায় নেই। তো এই জায়গায় এই ব্যারিস্টার শাহজাহান ওমর বা আওয়ামী লীগের অনেক নেতারা বা ইয়াং নেতারা এরা জামাতে যাবে, কেউ বিএনপি যাবে। বিএনপি তো অলরেডি গ্রহণ করছে, আওয়ামী লীগের লোকজন পদধারীরা বিএনপিতে যোগ দিচ্ছে, আর সাধারণ আওয়ামী লীগের সমর্থকরা তারা চুপচাপ জামাতকে ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই সিনারিও চলছে এখন। সেই পদধারীদের জামাত গ্রহণ করছে না, কিন্তু সামনে এটা গ্রহণ করতে পারে। বিএনপি গ্রহণ করলে জামাতও গ্রহণ করবে, আর জামাত অপরাধের প্রায়শ্চিত্তের পর গ্রহণ করবে, তার আগে না। এরকম অনেক বিষয় আছে। সেই জায়গায় তাসলিম জারার কেসটা এরকম হতে পারে যে না, জামাতের বিরোধিতা করে শেষ পর্যন্ত জামাতের বাইরে কোনো অপশন নাই। তো এতে ভোটারদের কাছে একটা বার্তা যাবে যে জামাতকে আপনার অনেক কারণে ভালো লাগে না, আপত্তি আছে। তাসলিম জারারও ছিল। এই জেনজি নারী, জেনজি কিশোরী, এরা জামাতকে অনেক কারণে হয়তো দেখতে পারে না। যদিও সাদিক কায়েমদের কারণে বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদে জেতার পরে তরুণীদের একটা আগ্রহ, আকর্ষণ, এমনকি প্রো ইসলাম তরুণীদেরও একটা আগ্রহ তৈরি হয়েছে জামাতের প্রতি। তো সেই জায়গায় তাসলিম জারারা বাকি কাজটা করে দিতে পারবেন কিভাবে? যে আমি জামাতের বিরোধিতা করতাম, বিরোধিতার কারণে এনসিপি থেকে পদত্যাগও করেছিলাম, এরপরে আবার জামাতের কাছেই এসেছি ঘুরে ফিরে, কারণ জামাত নিয়ে কিছু আপত্তি থাকলেও দিন শেষে বিএনপির মতো জুলাই বিরোধী ভারতের দালাল চান্দাবাজদের ঠেকাতে হলে জামাত ছাড়া কোনো উপায় নাই। বাবারা, ছেলেরা, মেয়েরা সবাই জামাতকে ভোট দাও, দাঁড়িপাল্লা বা জামাত সমর্থিত জামাত জোটকে ভোট দাও। এরকম একটা ট্রেন্ড, এরকম একটা ন্যারেটিভ প্রতিষ্ঠিত হতে পারে, যথেষ্ট সম্ভাবনা রয়েছে বলে আমরা ধারণা করছি। তো দর্শক, এই জন্য তাসনিম জারাকে আমি একদম ঠেলে দিতে চাই না। হ্যাঁ, অনেকে যেটা বলছেন যে তাসনিম জারার কোনো অবদান ছিল না, জুলাইতে না, জুলাইয়ের আগে না, কিছু না। তিনি ইউটিউবার ছিলেন, ডাক্তার,
ডাক্তার হলো, ডাক্তার তো কত আছে, কিন্তু তার রিলেভেন্স আমাদের কাছে ইউটিউবার হিসেবে। তিনি ভালো ভালো কন্টেন্ট বানাতেন, স্বাস্থ্য সচেতনতামূলক, এবং তার কন্টেন্ট যথেষ্ট রিচ এবং মানুষ দেখতে উপকৃত হতো। এই জায়গা থেকে মানুষ তাকে চেনে। তার মতো একজন শক্তিশালী সোশ্যাল ইনফ্লুয়েন্সার আগে থেকে রাজনীতি সবার করতে হবে এটা জরুরি না। তার এখন মনে হয়েছে যে এখন আসা প্রয়োজন, এসেছেন। জুলাইয়ের পর তো অনেকেই রাজনীতি এসেছেন, ইটস ভেরি গুড। তবে তিনি তো ফ্যাসিবাদের সাথে সম্পৃক্ত ছিলেন না, অতএব তিনি আসতে পারেন, এনসিপি থেকে যে কোনো দলে আসতে পারেন। ইউরোপ আমেরিকা থেকে অনেকে জামাতের নমিনেশন নিয়ে এমপি ইলেকশন করতে আসছে না। তারা কি বাংলাদেশে আন্দোলন করেছে? তারা বিদেশে বসে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছে। তো এই জন্য বলবো যে বিএনপির তারেক রহমান তো সেফ জোনে ছিলেন গত 15 বছর। তারেক রহমান সশরীরে তার কোনো অবদান আছে? তিনি তো একদম বিলাসী জীবনে ছিলেন। তিনি যদি এখন দেশে এসে প্রধানমন্ত্রী ক্যান্ডিডেট হতে পারেন, তো তাসনিম যারা অতীতে কি করেছেন ডাজন্ট ম্যাটার। তিনি বাংলাদেশে এসে রাজনীতি করতে পারবেন, রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ পদ পেতে পারবেন, নমিনেশন পেতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে এগুলো আমরা বলতে চাই না। আমার অবজারভেশন হচ্ছে যে তাসনিম যারা ইডিওলজিক্যাল কিছু ডিফারেন্স আছে, থাক, কোনো ব্যাপার না। যেমন অনেক প্রো ওয়েস্টার্ন ফিলোসফি বা চিন্তা চেতনায় বিশ্বাসী, কোনো সমস্যা না। কারণ এই বাংলাদেশে যারা এখন ক্ষমতা আসবে তারা একদম পিওর ইসলামপন্থী, ডাকসু মডেল। এখানে প্রো ওয়েস্টার্ন থাকবে, ইস্টার্ন থাকবে, ইসলামপন্থী থাকবে, সব লিবারেল থাকবে, এমনকি বামপন্থীরাও আসতে পারে। মূল বিষয় হচ্ছে বাংলাদেশপন্থী হতে হবে এবং দুর্নীতি মুক্ত, চাঁদাবাজি মুক্ত, ভারতের দালালি মুক্ত একটা সরকার চাই। তো সেখানে মুক্তিযোদ্ধা থাকবে, সেখানে লন্ডনপন্থী থাকবে, চীনপন্থী থাকবে, কোনো সমস্যা নাই। নানান থিওরি, কিন্তু মূল পয়েন্ট হচ্ছে এটা। আমির জামাত 3টা পয়েন্ট বলেছেন, যে এই 3 পয়েন্টে এক হলে যে কেউ আসতে পারে। এই জন্য কিছু চিন্তা ভাবনা যেটা রক্ষণশীল ইসলামীদের সাথে যায় না, তাসনিম যারা থাকতে পারে, কিন্তু ডাজন্ট ম্যাটার। এখানে মাসলাহাতে মুরসালা হচ্ছে তুলনামূলকভাবে ভালো। চান্দাবাজ, ভারতের দালাল এবং জুলাই বিরোধী শক্তি চাইতে তাসনিম যারা হাজার ভালো। এই জন্য আমি বিশ্বাস করতে চাই ঘুরে ফিরে আবার তাসনিম যারা এনসিপিতে আসবেন, জামাত জোটের প্রার্থী হবেন। জামাত ইসলামীর সঙ্গে জোট প্রশ্নে এনসিপির রাজনীতিতে তোলপাড়। তবে জামাত ইসলামী এনসিপির জন্য রহমত স্বরূপ, কারণ জামাতের সাথে এনসিপির যে সম্ভাব্য জোট, এর মধ্য দিয়ে এনসিপি পরিশুদ্ধ হয়েছে, সময় পরীক্ষা উত্তীর্ণ হয়েছে এবং এনসিপি রাজনীতিতে কার্যত টিকে গেছে, বড় ধরনের অঘটন থেকে বেঁচে গিয়েছে। কারণ এই এনসিপিতে কিছু ধান্দাবাজ ঢুকেছিল, কিছু বাটপাট ঢুকেছিল, যাদের জুলাই কোনো অবদান নেই, যাদের কোনো সাংগঠনিক দক্ষতা নেই, যাদের কোনো জনপ্রিয়তা নেই, যারা ব্যক্তিগত স্বার্থ সিদ্ধি করতে এখানে এসেছিল এবং তারা বামপন্থী বা এই ধরনের কোনো ভাইরাসের দালাল। তো এরা মুখোশ পরে এনসিপিতে এতদিন ছিল। এনসিপি জুলাই ভিত্তিক ভারতের আধিপত্যবাদ বিরোধী বাংলাদেশপন্থী একটা দল। এনসিপি কোনো চাঁদাবাজি কিংবা কোনো ভারতপন্থী দলের সাথে সম্পৃক্ততা কিংবা ওই আদর্শের হতে পারে না। কিন্তু এতদিন আমরা দেখেছি এই এনসিপিতে ওই বাম, অমুক তমুক, সে আওয়ামী চেতনাধারী অথবা প্রো বিএনপি, এরকম অনেক ধান্দাবাজ বাটপার এনসিপিতে মুখোশ পড়েছিল। এখন জামাতের সাথে জোট প্রশ্নে অনেকে মুখোশ খুলে পদত্যাগ করেছে। মানে দেখেন, এনসিপি নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলেছে, সেখানে জামাতের সাথে জোট প্রশ্নে যারা পদত্যাগ করেছে, যারা স্মারকলিপি দিচ্ছে অমুক তমুক, যারা সরাসরি প্রকাশ্যে এসেছে যে না আমরা এটা মানতে পারি না, তারা কেমন? সেই হাসিনার যে ন্যারেটিভ, হাসিনার যে বন্দোবস্ত, অমুকের সাথে ধর্মভিত্তিক দল, অমুক তমুক, না 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 না, এদের সাথে মিলে যাবে না, এরা নাজায়েজ বস্তু। সেই হাসিনার ক্রিয়েট করা যে টেবু, তারা সেটা গ্রহণ করছে। এর মানে এরা হাসিনার ন্যারেটিভ থেকে বের হতে পারেনি। এটা কি নতুন বন্দোবস্ত? নতুন বন্দোবস্ত কি? জাতির বৃহত্তর স্বার্থে বাংলাদেশপন্থী সমস্ত দল কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে পারবে। ধর্মভিত্তিক দলের প্রতি, হুজুরদের প্রতি নাকসিট কেন হবে না? অথচ সেই বামপন্থীদের মতো নাকসিট খায়। তাহলে এনসিপি কতটা ডেঞ্জার জোনে ছিল বুঝতে পারছেন? এখন জামাতের সাথে জোট প্রশ্নে এনসিপির ওইসব নেতাদের মুখ সম্মোচন হয়েছে, কেউ কেউ পদত্যাগ করেছে, আর অনেকে চলে যাবে, অথবা কাউকে এনসিপি নিজেরাই লাত্তি দিয়ে বের করে দিবে। অলরেডি সাইডলাইনে চলে গিয়েছে। রাজনীতিতে যারা 5 আগস্ট পরবর্তী নতুন বাংলাদেশের রাজনীতিতে যারা বিভাজন সৃষ্টি করত, যারা সেই হাসিনার ন্যারেটিভে জাতিকে বিভক্ত করত, 71-এর পক্ষে বিপক্ষে বলে জাতিকে একটা সেই ভারতীয় ষড়যন্ত্রের মধ্যে ফেলে দিত, তাদের মুখ সম্মোচন হয়েছে। তারা এখন চলে যাচ্ছে, তাদের রাজনীতি নাই। জামাত এনসিপির জন্য একটা রহমত। বিএনপি হচ্ছে ভাইরাস। বিএনপির সাথে যারা শরীর লাগায়, তাদের শরীর ভাইরাসে ধরে, পচন ধরে, তারা বিলুপ্ত হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। আপনারা দেখেছেন গণ অধিকার পরিষদ ধ্বংস হচ্ছে, সেক্রেটারি নাই, আরো অনেকগুলো দল ধ্বংস হয়েছে, বিলুপ্ত করে বিএনপিতে যোগ দিয়েছে। এর মানে রাজনৈতিক দোকানদারি অনেক ধ্বংস হয়েছে এই বিএনপি ভাইরাসের সবলে। আর জামাত হচ্ছে পরশ পাথর। এই জামাতের স্পর্শে যারা আসে
তারা পরিশুদ্ধ হয়। যেমন এনসিপি জামাতের স্পর্শে আসার সাথে সাথে দালালরা এনসিপি থেকে চলে যাচ্ছে, দালালরা ধরা খেয়েছে। নইলে এই দালালরা যদি এনসিপিতে থাকতো তাহলে এনসিপি কি হতো? এনসিপি দুর্নীতিবাজ, বাটপার, চান্দাবাজ, বামপন্থী ভারতের দালাল একটা দলে পরিণত হতো। এরা ইসরায়েলের দালালি করতো 2 দিন পর, যদি এনসিপিতে এই বাটপাররা ধরা না পড়তো। এলজিবিটি, অমুক তমুক, এই টাইপের লোকজন এই এনসিপিতে ছিল। কিন্তু এই জামাত নামের পরশপাথরের স্পর্শে এসে এনসিপি এনসিপি থেকে ওইসব লোক চলে যাচ্ছে, এনসিপি তাদের চিনতে পেরেছে। তো দর্শক, জামাতের সঙ্গে সম্ভাব্য জোট নিয়ে আপত্তি এনসিপির 30 নেতার চিঠি। এখন 30 নেতা চিঠি দিয়েছে। অন দি আদার হ্যান্ড, তাদের যে 30 জন, ওই বডির প্রায় 180 জন যে রাজি, ওইটা আর বলে না অনেক। সাপোজ 210 জনের মধ্যে 30 জন আপত্তি, আর বাকি 180 জন কিন্তু রাজি। মজা না? এর মানে 210 জনের মধ্যে 180 জন রাজি হলে 30 জন একটা গোনায় ধরার কথা। এই 30 জন তো, এটা তো কোরামেই ওঠে না। এদের তো নাবর দেওয়ার যোগ্যতা রাখে না। মাত্র 30 জন, অর্ধেক অর্ধেক হলে বলা যায় যে না, এটা নিয়ে বিতর্ক আছে। সাপোজ আপনারা 100 সদস্য বিশিষ্ট একটা উচ্চতর কমিটির বা রাজনৈতিক কমিটির যদি 40 জন বিরোধিতা করে, 60 জন পক্ষে থাকে, বলা যায় যে না, এটা সিভিআর ইখতিলাফ, অর্ধেকের কাছাকাছি। কিন্তু গণতন্ত্রে 51% জামাতের সাথে জোটে রাজি হলে এটা নিয়ে ইখতিলাফের সুযোগ নেই। কিন্তু যেখানে 210 জনের মধ্যে 180 জন রাজি, 30 জনের আপত্তি, এটা কোনো আপত্তির মধ্যেই পড়ে না। তাহলে এই 30 জন হচ্ছে ভাইরাস। এই 30 জন আসলে এনসিপির লক্ষ্য উদ্দেশ্য, এনসিপির প্রতিষ্ঠা, এর সাথে একমতই ছিল না। এরা ভিন্ন কোনো এজেন্ডা এসেছিল বা এরা ব্যক্তি স্বার্থে এসেছিল। এখন এরা চিহ্নিত হয়েছে, এজন্যই এনসিপি বড় ধরনের ক্ষতি থেকে বেঁচে গিয়েছে। নইলে এই 30 জন ভবিষ্যতে এনসিপি আরো বড় ক্ষতি করত। এই 30 জনের মধ্যে আপনি খুঁজলে ওই ওসমান হাদির আশেপাশে যে গাদ্দার ছিল, যারা শুট করেছে, ওই টাইপের গাদ্দার খুঁজলে পেতে পারেন। কারণ তাদের কথাবার্তা পুরোপুরি ইন্ডিয়ান। কি করেছে দেখেন। বাংলাদেশ জামাত ইসলামী 8 দলীয় জোটের সঙ্গে সম্ভাব্য জোট আসন সমঝোতা নিয়ে আপত্তি জানিয়ে জাতীয় নাগরিক পার্টি আহ্বায়ক নাহিদ ইসলামের কাছে লিখিত চিঠি দিয়েছেন দলের 30 নেতা। মজার বিষয় হচ্ছে যে এইগুলো বিবিসি, প্রথম আলো, ডেইলি স্টার বা এই ভারতপন্থী মিডিয়াগুলো ব্যাপকভাবে প্রচার করছে, যে মনে হয় যেন এটা বিরাট কিছু। অথচ 30 জনের আপত্তি এটা কোনো টপিকই না, এটা কোনো ব্যাপারই না। জামাত ইসলামের নির্বাহী পরিষদে এর চাইতে বেশি সংখ্যক সদস্য বা বেশি পার্সেন্ট সদস্য অনেক বিষয়ে আপত্তি করে, তারপরে সেটা পাস হয়, কোনো টু শব্দ হয় না। আর সেখানে 30 জন, এটা তো কোনো বিষয় না। 210 জনে 30 জন। আর কারা আপত্তি করেছে বই ভরে, এদেরকে কেউ চিনে না। আমি একজনকেও চিনি না। তবে তাসলিম যারা বিষয়টা আলাদা আলোচনা দাবি রাখে। চিঠিতে বলা হয়, জুলাই গণঅভ্যুত্থানে দায়বদ্ধতা, দলের ঘোষিত মূল্যবোধ ও গণতান্ত্রিক নীতির আলোকে জামাতের সঙ্গে যে কোনো জোট বা আসন সমঝোতার বিরোধিতা করা হয়। কেমন বাটপারি দেখেন। জুলাইয়ের অন্যতম ম্যান পাওয়ার সাপ্লাই দাতা, জুলাইয়ের অন্যতম মাস্টার মাইন্ড জামাত শিবির, তাদের সাথে জোটে রাজি না, তাহলে কার সাথে? আওয়ামী লীগের সাথে জোটে রাজি। এই যে জামাতের সাথে জোট, এটা যায় না, এটা তো হাসিনার কথা, এটা তো বিএনপিও বলতো না। নেতারা দাবি করেন জামাত ও ছাত্র শিবির বিভাজনমূলক রাজনীতি। কি বিভাজনমূলক রাজনীতি? মিথ্যা কথা। জামাত শিবির কোনো বিভাজনমূলক রাজনীতি করে না, এটা হাসিনার মার্কা কথা। জামাত ও ছাত্র গুপ্তচর ভিত্তি, কি গুপ্তচর ভিত্তি করে? এর মানে এই যে চিঠি দাদা, এরা যে আসলে আওয়ামী লীগ এবং বিএনপির দালাল প্রমাণিত হলো। শিবিরকে গুপ্ত রাজনীতি এটা বলে কারা? এনসিপির কেউ বলে না। কারণ শিবিরের নেতা কারা ছিল? সে রাফি সালমান, রিফাত, জুনায়েদ থেকে শুরু করে সাদিক ক্যামরা, এদের সবার সাথে হাসনাত সার্জিদের ভালো সম্পর্ক ছিল, আক্তারদের ভালো সম্পর্ক ছিল। গোপন মিটিং হতো এনসিপির শীর্ষ নেতাদের, নাহিদদের। সে আওয়ামী লীগ আমলে, সে 2018 সাল থেকে এটা শুরু, গোপনে একসাথে কাজ করতো। অতএব এনসিপি শিবিরকে গুপ্ত বলতে পারে না, এটা ছাত্র দলের বাটপাররা বলে। তাহলে বুঝেন যে এই যে অভিযোগগুলো দিচ্ছে, এটা মানে এরা কারা? এরা বিএনপি এবং আওয়ামী লীগের দালাল। এদেরকে এরা চিহ্নিত হয়েছে বলে এটা এনসিপির জন্য রহমত। জামাত নামক পরস্পরের বলে চিহ্নিত হয়েছে। আবার বলে জামাতের শিবিরের লোকজন নাকি নারীদের প্রতি অবমাননাকর মন্তব্য ফেসবুকে প্রচারণা ইত্যাদি চালায়। মজার বিষয়, তাসনিম যারা সহ এনসিপি নেতা নেত্রীদের নিয়ে যত কুরুচিপূর্ণ প্রচারণা অনলাইনে চালিয়েছে, এগুলো সব বিএনপি করেছে এবং এনসিপির লোকজনই বিএনপিকে গালাগালি করেছে। আর এখন অভিযোগটা দেয় জামাতের বিরুদ্ধে। বাটপারি কত প্রকার কি! আপনি দেখেন, ওই যে দেখেন না, বিভিন্ন দল বিলুপ্ত করে দিয়ে এখন ধানের শীষের প্রার্থী হয়। এর মানে কি? এরা ধানের শীষের দালাল ছিল, ঐক্যমত কমিশনে দালালি করেছে, বি টিম ছিল, নাটক। এটা ধরা পড়েছে এখন নমিনেশনের বেলায়। এই এনসিপি তো ওই বিএনপির দালাল, আওয়ামী লীগের দালাল। এরা চিহ্নিত হয়েছে কারণ এদের চিঠিতে যা লিখেছে এটা পুরোপুরি হাসিনার চোখ বুঝে যে অভিযোগ দিত, এগুলো বিএনপি যা বলে ওইটাই, এর বাইরে কিছু না। এগুলো কোনো ফ্যাক্ট না, এগুলো সব অপপ্রচার। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে খুব ইন্টারেস্টিং একটা গল্প শেয়ার করব। এখান থেকে অনেক কিছু শেখার আছে এবং রাজনীতি কোন দিকে যাচ্ছে সেটি আপনারা পরিষ্কার একটা ধারণা পাবেন। এবং এই যে গল্পটা বলবো, এটি একেবারে আমার জীবনের সাথে স্বয়ং আমি তার চাক্ষুষ প্রমাণ। আমার সাথে এটি ঘটেছে। চলেন আমরা আল্লাহর নাম নিয়ে শুরু করি। 5 আগস্টের পরবর্তী সময়ে শেখ হাসিনা তখন পালিয়ে চলে গেছে ভারতে। কবি সাহিত্যিকদের একটা সম্মেলনের আহ্বান করা হলো ঢাকার বাইরে।
আমি এবং আমার সাথে অন্য আরেকজন কবি এবং আরো 4 জন কবি, মোট আমরা ঢাকা থেকে প্রায় 6-7 জন কবি গেলাম সেই জায়গায়। সেখানে গিয়ে আমরা সারাদিন ধরে কবিতা পাঠ করলাম। তারপরে বিপ্লবী সমস্ত কবিতা, 5 আগস্টের পূর্বে লেখা ফ্যাসিবাদের বিরুদ্ধে যে সমস্ত কবিতা সেগুলো পড়া হলো। এরপর ওইখানেই আমাদের এই ঢাকার কবিদের, আমি নাম বলছি না, সঙ্গত কারণে নাম বলছি না, তো ঢাকার কবিদের নিয়ে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হলো। তো আমাকে সেই গ্রুপে অ্যাড করে নেওয়া হলো। সেখানে আরো অনেক বড় বড় কবি সাহিত্যিক ছিল। তো সেখানে বিভিন্ন কথাবার্তা হয়, আমি শুধু দেখি, বারবার যখন নোটিফিকেশন আসে আমি ওটা একটু দেখি, পড়ে দেখার চেষ্টা করি কে কি লিখছে। তো 1-2 দিন যাওয়ার পরে লক্ষ্য করলাম সেখানে বামপন্থীদের আধিক্যটা প্রবল, বলা চলে। লিডিং পজিশনে যারা, ওই গ্রুপের যারা নেতৃত্ব দিচ্ছে, যিনি তার আইডিয়াটাকে এক্সপ্যান্ড করার চেষ্টা করছে, অন্যদের ভিতরে ছড়িয়ে দিতে চাচ্ছে, তিনি খোদ একজন বড় বামপন্থী। তো সেখানে দেখি শুধু জামাত এবং বিএনপির বিরুদ্ধে প্রচন্ড বিষোদ্গার, তাদের চিন্তা চেতনা জামাত এবং বিএনপিকে ঘিরে তারা আউট করে ফেলবে। আমি পড়তে পড়তে অধৈর্য হয়ে গেলাম। এক পর্যায়ে দেখি তিনি একটি মন্তব্য সেখানে করলেন, একটি বেশ বড় একটা লম্বা লেখা দিলেন। তার লেখার মূল কথা হচ্ছে, আমরা শেখ হাসিনাকে তাড়িয়েছি বাংলাদেশ থেকে, এবার বিএনপিকে ধরার পালা। জামাত তো আগেই আউট, এবার বিএনপিকে ধরার পালা, বিএনপিকে বাংলাদেশ থেকে বিতাড়ন করে তারপরে ছাড়বো। আমি আর ধৈর্য রাখতে পারলাম না। আমি তখন ওই চ্যাট বক্সেই লিখলাম যে 5 আগস্টের পরবর্তী সময়ে 2টি দল বাংলাদেশে এখন কার্যকর, জামাত ইসলামী এবং বিএনপি। নিঃসন্দেহে বিএনপি অনেক বড় দল এবং বিএনপি রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করবে, তারা রাষ্ট্র পরিচালনা করবে। ওই সময় কিন্তু ঠিক এরকম পরিবেশই ছিল। সুতরাং এমতো অবস্থায় যারা বিএনপি এবং জামাতকে এখান থেকে তাড়াতে চায়, তাদের উদ্দেশ্য ভিন্ন। তারা কোন দেশি এজেন্ডা বাস্তবায়ন করতে চায়, তারা আসলে কারা? আপনি এখানে বিএনপিকে মাইনাস করে, বিএনপিকে এখান থেকে বিতাড়িত করে কাকে এখানে বসাতে চাচ্ছেন? নেতৃত্ব দেবে কে? রাষ্ট্র পরিচালনার মতো দলকে? এরকম আমি আমার মতো করে কিছু প্রশ্ন সেখানে রাখলাম। রাখার পরেই দেখলাম যে ভদ্রলোক, উনি আমাকে যিনি ইন করিয়েছেন, যিনি অ্যাড করেছেন, তাকে বেশ কড়া সুরে যে এইখানে এই সমস্ত লোক আছে, তাহলে আমাকে কেন এখানে দায়িত্ব দেওয়া হলো, আমাকে কেন এখানে কথা বলতে দেওয়া হলো, আগে জানলে তো আমি এখানে আসতাম না, এই জাতীয় লোককে রেখে কেন এখানে রেখে দেওয়া হয়েছে। তো তখন আমাকে যিনি ইন করিয়েছিলেন, অ্যাড করে নিয়েছিলেন, তিনি সাথে সাথে আমাকে ফোন দিলেন যে ভাই, উনি আমাদের বড় ভাই, উনি খুবই অমুক তমুক ইত্যাদি ইত্যাদি বললেন। উনি যা বলে আপনি শুধু দেখে যান, কোনো কথা বলা দরকার নেই, শুধু পড়েন আর শোনেন, এখানে কোনো মন্তব্য করার দরকার নেই। তো আমি বললাম যে এটা কি বলেন ভাই, এই ধরনের মানে অখাদ্য কুখাদ্য এখানে সে এক্সপ্রেস করছে, আর তার কথার জবাব দেওয়া যাবে না, এটি আপনি কি বললেন? তো যাই হোক, পরে আমি তাকে বললাম ঠিক আছে ভাই, আমি আপনার সম্মানের দিকে তাকিয়ে, যেহেতু আপনি আমাকে ওখানে অ্যাড করেছেন, ঠিক আছে, আমি কথা বলবো না, দেখি। তারপরে দেখি যে ভদ্রলোক আমাকে রিমুভই করে দিয়েছে সেই গ্রুপ থেকে। তারপরে তো আর জানি না। গল্পটা আপনাদের সামনে এই কারণে নিয়ে আসলাম আজকে, একটু মেলানোর চেষ্টা করেন তো বিএনপির বর্তমান অবস্থা। আজকে বিএনপি কোন পর্যায়ে চলে গেছে, মানে খাদের কিনারায় কিন্তু অবস্থান করছে। যে কোনো মুহূর্তে বিএনপি ঢোপাস করে পড়ে যেতে পারে এবং পুরা জনবিচ্ছিন্ন কিন্তু করে ফেলানো হয়েছে। আর এই জনবিচ্ছিন্ন কারা করেছে একটু দেখেন তো, মিলান তো। আমি কয়েকজনের নাম বলি, আপনারা একটু দেখেন তো তারা কারা, তারা বামপন্থী কিনা। নাম্বার 1 শাহেদ আলম, যাকে আমরা বিরানি আলম বলি। তার কথাবার্তা শুনছেন তো, সে হচ্ছে বুদ্ধিজীবী, বিএনপির বুদ্ধিজীবী। এখন শেখ হাসিনার সময় শেখ হাসিনার চাটুকারগিরি করেছে, তেল মেরেছে, দালালি করেছে, তারেক রহমানকে, খালেদা জিয়াকে যাচ্ছে তাই বলেছে, বিএনপিকে কোনো দলের ভিতরেই গণ্য করে নেই। এখন আবার তারেক রহমানকে সে তেল মারছে। এরপরে এই যে ডক্টর জাহেদ, বামপন্থী, তার চিন্তা চেতনা দেখেন, মানে জামাত ইসলাম বা বিএনপি একত্রিত হয়ে একটা বাংলাদেশপন্থী একটা দল দেশ চালাবে, এই চিন্তা চেতনা তাদের ভিতরে নাই। যে কোনো ভাবে ভারতের আধিপত্য এখানে ডেকে আনতে হবে, এদের উদ্দেশ্যই কিন্তু এটা। এরপরে আব্দুল নূর তুষার, বামপন্থী। আনিস আলমগীর, পুরা তো আওয়ামী লীগ, এবং বিএনপি নমিনেশন দিয়েছে 2 জন আওয়ামী লীগকে,
একেবারে খোদ আওয়ামী লীগের নেতাকে নমিনেশন দিয়েছে। দলের ভিতরে যদি যান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরাসরি বামপন্থী, এবং সেই কিন্তু এখন সবকিছু করছে। এরকম আরো নাম না জানা, নাম বললাম না, সবার নাম বলে কোলানো যাবে না, আরো অনেকেই আছে যাদের কথা, যাদের কার্যক্রম বিএনপিকে একেবারে জনপ্রিয়তার তলানিতে নিয়ে গেছে। বাংলাদেশে যদি সুষ্ঠু ভোট হয়, জনগণ যদি তাদের সঠিক মতামত ব্যালটের মাধ্যমে দিতে পারে, তাহলে লিখে রাখতে পারেন আপনারা বিএনপির ভরাডুবি ঘটবে। কিন্তু অন্যদিকে খেলা চলছে, সে অন্য বিষয়, খেলাটা অন্য জায়গায় চলছে। জনগণের পিছনে আর এখন বিএনপি নাই, দৌড়াচ্ছে না। তারা এখন যেখান থেকে যারা ক্ষমতা এনে দিতে পারে তাদের পিছনে দৌড়াচ্ছে। তো এই যে বিষয়গুলো দেখেছেন, এদের বামপন্থীদের ভিশনটা কি, তাদের মিশনটা কি। আবার এনসিপি যখন জামাত ইসলামের সাথে জোট করার চিন্তা ভাবনা করছে, তখন এনসিপির ভিতরে কিছু নারী সহ কিছু মানুষ তারা এই খপ্পরে পড়ে গেছে, অর্থাৎ ওদেরকে লিড দিচ্ছে। অর্থাৎ বামপন্থীরা এই প্ল্যান নিয়ে আগাচ্ছে, এবং সেখানে কিন্তু মূল নায়কের ভূমিকা পালন করছে প্রথম আলো এবং ডেইলি স্টার, মতিউর রহমান এবং মাহফুজ আনাম। তো এনসিপির এদেরকে ধরেছে। এখন যখন এনসিপি জামাতের সাথে জোট করতে যাচ্ছে, জামাতের প্রতি তাদের এত চুলকানি, জামাতের প্রতি না, এদের চুলকানি মূলত ইসলাম শব্দ যেখানে আছে সেখানেই এদের চুলকানি। এরা এনসিপির 30 জন নেতা নেত্রী নাকি নাহিদ ইসলামের কাছে চিঠি দিয়েছে, স্মারকলিপি দিয়েছে, জামাতের সাথে জোট করলে তারা জোটে থাকবে না। চুলকানিটা কোথায় দেখেছেন? আর দেশ কিভাবে চলবে এদের এই চিন্তা নাই। ওদের চিন্তা জামাতের সাথে আমরা যাবো না, দেশ জাহান্নামে যাক। এই চুলকানি যতদিন থাকবে ততদিন তোমরা বাংলাদেশের রাজনীতি তো দূরের কথা, রাজনীতির প্রথম পাঠশালাতেই তোমরা ঢুকতে পারবে না। এটি একেবারে লিখে নিতে পারো। এই মহিলাগুলো তাসনিম যারা, সামান্তা, শারমিন, ওই যে কুষ্টিয়ার যে মেয়েটা কি তাবাসসুম নাকি যেন, এইগুলো এই দলের ভিতরে আছে। এরা অত্যাধিক নারীবাদী হয়ে গেছে। আর নারীবাদী হলেই কি তোমাদের ইসলাম শুনলেই তোমাদের চুলকাবে? নারীবাদী হলেই কি ইসলাম বিদ্বেষী হতে হবে? জামাতের সাথে তারা রাজনীতি করবে না, জোটে যাবে না। কার সাথে জোটে যাবে? এনসিপির ভবিষ্যৎটা কি হবে যদি এনসিপি জামাতের সাথে জোট না করে? বিএনপির সাথে যাবে? যাও, বিএনপির সাথে যাও। বিএনপি তো তোমাদের 4টা আসন দেবে, জামাত তো তাও 30-35টা 40টা আসন দেওয়ার কথা বলেছে। এনসিপি নির্বাচনে গেলে যে অবস্থা করে ফেলেছে, এই মেয়েগুলো কিন্তু, এই মেয়েগুলো এবং ওই ছেলেগুলো যারা এই যে ইসলাম নিয়ে যাদের চুলকানি, এরা কিন্তু এই এনসিপিকে জনবিচ্ছিন্ন করে ফেলেছে। এদের পিছনে ওই গোষ্ঠীটা লেগেছে, আমি যাদের গল্প করলাম, লেগে তাদেরকে দিয়ে এনসিপিটাকে ধ্বংস করার দ্বার প্রান্তে নিয়ে গেছে। এখন নাহিদ ইসলাম তো এটি বুঝতে পেরেছে। নাহিদ ইসলাম বুঝতে পেরেই তার এই প্রাণের দলটাকে জামাতের সাথে সে কিন্তু বাঁচিয়ে রাখার জন্য ওইখানে নিয়ে গেছে। 30-35টা আসন বা 40টা আসন যদি দেয়া হয়, তাহলে 20টা 25টা 30টা আসনও যদি সে জয়লাভ করে আসতে পারে, তাহলে পরবর্তী নির্বাচনে এনসিপি বড় খেল দেখাবে। তো কিন্তু এই মেয়েদেরকে লেলিয়ে দেওয়া হয়েছে যেন এনসিপি মাথা উঁচু করে দাঁড়াতে